প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো, বইয়ের সাথে আছো এবং পড়াশোনার ভিতরে আছো। সিলিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। পূর্বের মতো আজ আমি আছি চয়ন রায়, সহকারী শিক্ষক। ফিনান্স ও ব্যাংকিং নিয়ে তোমাদের আজ আলোচনা করব। গত ক্লাসে তোমাদের ফিনান্স ও ব্যাংকিংয়ের যে বাড়ির কাজ দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা বাড়িতে করেছো। আমি আশা রাখি তোমরা বাড়িতে অবশ্যই করেছো। আমার বাড়ির কাজটা ছিল এই: মনে করো অদিতি তার একটি প্রকল্পে ৮০,০০০ টাকা বিনিয়োগ এর চিন্তা করেছে, যা থেকে আগামী ৫ বছরে যথাক্রমে নিট মুনাফা ১০,০০০, ১৮,০০০, ২০,০০০, ৩০,০০০ টাকা সে পায়। প্রকল্পটি পেব্যাক সময় নির্ণয় করতে হবে। তোমাদেরকে ছোট্ট করে আমি বলে দিয়েছিলাম যে যদি মুনাফা থাকে, শুধু মুনাফা থাকে, তাহলে কি করতে হবে? মুনাফার সাথে অবচয় যোগ করতে হবে, মুনাফার সাথে অবচয় যোগ করতে হবে। সে অনুযায়ী তাহলে এই যে বিনিয়োগের টাকা, যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগের টাকাটাকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে আমি অবচয় পেয়ে যাব। গত ক্লাসে তোমাদেরকে আমি কিন্তু এটা দেখিয়েছি। আসো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তোমাদের কাজের সাথে আমি একটু মিলিয়ে নিই। তাহলে গত ক্লাসে যে কাজ ছিল সেই কাজ অনুযায়ী, অর্থাৎ আমার ২৬ তারিখে আমি ফিনান্স ক্লাস নিয়েছিলাম। সেই ফিনান্স ক্লাসে কিন্তু এই কাজটি ছিল। তাহলে এখন এই কাজটার সমাধান তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখো কি অবস্থা। পেব্যাক সময় নির্ণয় করতে হবে। পেব্যাক সময় নির্ণয় করার আগে আমাদের সবসময় মনে রাখতে হবে, প্রথমে আমাদের নগদ প্রবাহ বের করতে হবে। এখন নগদ প্রবাহ বের করতে গেলে আমাদের কি করতে হবে? বলেছিলাম নগদ প্রবাহ বের করতে গেলে আমাদেরকে প্রথমে যোগ করতে হবে। কিসের সাথে? মুনাফার সাথে অবচয় যোগ করতে হবে। তাহলে মুনাফা আমাদের পরিমাণ দেওয়া রয়েছে, এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আমরা সেই মুনাফা হচ্ছে, আমি এই ঘরটা কিন্তু তোমাদেরকে আগের ক্লাসে দেখিয়েছি, ঠিক না? সেই ঘর অনুযায়ী আমরা কিন্তু বিবরণ টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর আমি কিন্তু এগুলো সেট করে রাখছি, যেহেতু আমরা আজ সৃজনশীল প্রশ্ন, আমাদের মূলধনে আয় ব্যয় প্রাক্কলন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি আজ এই অধ্যায়টা আমি শেষ করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মুনাফা যোগ অবচয় দিলে আমার কত আসবে? মানে কি আসবে? আমার নগদ প্রবাহ আসবে। ধারাবাহিকভাবে আমার কিন্তু নগদ প্রবাহ চলে আসছে। আসার পরে আমাদের দ্বিতীয় কি কাজ? দ্বিতীয় কাজ হচ্ছে, এই দেখো, পেব্যাক সময় বের করতে হলে ক্রমযোজিত নগদ প্রবাহ দরকার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে নগদ প্রবাহ আছে, সেটাকে ক্রমযোজিত নগদ প্রবাহ বের করতে হবে, তাই তো? তাহলে ক্রমযোজিত নগদ প্রবাহ দরকার। তাহলে আমাদের পেব্যাক সময় আছে, সেটাকে কি করব? ক্রমযোজিত নগদ প্রবাহ বের করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ক্রমযোজিত নগদ প্রবাহ বের করতে গেলে কি করতে হয়? ক্রমযোজিত নগদ প্রবাহ বের করতে গেলে প্রথমে বছর, নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ, এভাবে ঘর কেটে বছরের সংখ্যা দিতে হবে। বছরের সংখ্যার সাথে প্রত্যেক বছরের নগদ প্রবাহগুলো আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর এই নগদ প্রবাহগুলো ধারাবাহিকভাবে আমরা যোগ করব। ধারাবাহিকভাবে কীভাবে যোগ করব? আমরা প্রথম বছরের সাথে দ্বিতীয় বছর, দ্বিতীয় বছরের সাথে তৃতীয় বছর, তৃতীয় বছরের সাথে চতুর্থ বছর এবং সর্বশেষ পঞ্চম বছর। তাহলে এই যে আমার এই পঞ্চম বছর শেষে আমার এটা কী বেরোলো? যে ক্রমযোজিত নগদ প্রবাহ, সর্বশেষ ক্রমযোজিত নগদ প্রবাহটি। তাহলে এইবার আমার যে ক্রমযোজিত নগদ প্রবাহ বের হলো, তাহলে আমরা এই অঙ্ক থেকে আমরা অবচয় বের করলাম। কীভাবে অবচয় বের করলাম তোমরা দেখতে পাচ্ছ। এই অবচয় বের করার পরে আমরা বের করলাম নগদ প্রবাহ। এইবার নগদ প্রবাহ বের করার পর আমরা নগদ প্রবাহ ক্রমযোজিতটা বের করলাম, ঠিক তো? আচ্ছা, ক্রমযোজিতটা বের করার পরে আমার সর্বশেষ ক্রমযোজিত যে টাকাটা হয়েছে সেটা আমরা পেয়েছি। পাওয়ার পরে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে পেব্যাক সময় নির্ণয় করা। আমি বলেছি তোমাদের, যেহেতু আজকে সৃজনশীল প্রশ্ন আমাদের বইয়ের যে অনুশীলনী যেটি রয়েছে আমরা ওইটি নিয়ে আলোচনা করব, সেজন্য
আমি এই তোমাদের বাড়ির কাজটি আগেই করে রাখছিলাম, সেটাকে জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এবং আশা করি তোমাদের বইয়ের সাথে মানে তোমাদের খাতায় যা করেছো তার সাথে মিলিয়ে দেখবে, যদি কখনো ভুল হয়, কোথাও ভুল হয় সেটা সংশোধন করে নেবে, ঠিক আছে? তাহলে আমরা এটা পেয়েছি। পাওয়ার পরে আমাদের যে কাজটি পেব্যাক সময়, তাহলে পেব্যাক সময় যখন বের করব, আমাদের ক্রমযোজিত বের করেছি এখানে। এখন এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি, আমি তোমাদেরকে এগুলোর ব্যাখ্যা আগেই দিয়ে রাখছি, ঠিক আছে? সেহেতু এ নিয়ে আলোচনা করছি না। দেখো, এ মানে হচ্ছে যে আমার বিনিয়োগের যে টাকা, সেই টাকার কাছাকাছি বছর। তাহলে বিনিয়োগের টাকার কাছাকাছি বছর কত আমাদের, একটু আমরা যদি দেখি বিনিয়োগ কত টাকা, আমাদের বিনিয়োগ ছিল ৮০,০০০ টাকা। তোমাদের নিশ্চয়ই মনে আছে বিনিয়োগ ছিল ৮০,০০০ টাকা। ক্রমযোজিত নগদ প্রবাহ আমরা যখন করেছি বিনিয়োগের কাছাকাছি বছর, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, বিনিয়োগের কাছাকাছি বছর আমার বিনিয়োগ ৮০,০০০ টাকা। আমি একটু দেখানোর জন্য এখানে লিখে রাখলাম বিনিয়োগ ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকার দ্বিতীয় বছরে হলে কম, তৃতীয় বছর হলে বেশি। দ্বিতীয় বছর হলে ৬৬,০০০ টাকা, তৃতীয় বছর হলে ১,০০,০০০ টাকা। তাহলে আমার কাছাকাছি বছর হচ্ছে দ্বিতীয় বছর। আমি শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় বছরটি নিয়েছি। এরপরে হচ্ছে এনসিও মানে হচ্ছে বলেছি বিনিয়োগ হচ্ছে কত টাকা, ৮০,০০০ টাকা। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ৮০,০০০ টাকা। এরপরে হচ্ছে সি মানে হচ্ছে এই যে দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ, তোমাদেরকে লিখে দিয়েছি। দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ কত, ৮০,০০০ থেকে ৬৬,০০০ ছিল, তাহলে ৮০,০০০ থেকে ৬৬,০০০ বাদ দিলে ১৪,০০০ টাকা। আর ডি অর্থাৎ এই যে দ্বিতীয় বছর, এই দ্বিতীয় বছরের পরের বছরের নগদ প্রবাহ। তোমরা জানো দ্বিতীয় বছরের পরের বছরের নগদ প্রবাহ কত, আমার দ্বিতীয় বছরের পরের বছরে অর্থাৎ তৃতীয় বছরের নগদ প্রবাহ হচ্ছে কত, ৩৪,০০০ টাকা। তাহলে আমার এখানে কত হয়েছে, ৩৪,০০০ টাকা হয়েছে। তাহলে ৩৪,০০০ টাকা যদি হয়, তাহলে আমার এখানে বিয়োগ করে যা হয়েছে তার থেকে আমি ৩৪ দিয়ে ভাগ করব। ভাগ করলে আসছে আমার 0.4117, আরও কিছু আছে আমি ওগুলোকে অ্যাভয়েড করেছি। তাহলে এর সাথে এটা যোগ করলে, অর্থাৎ আমার এই বছরের সাথে, অর্থাৎ এর সাথে আমি ভাগ করে যেটা পেলাম এটার সাথে যোগ করলে আমার কি বের হবে, আমার বের হবে বছর। এই বছরটাই মূলত কি, পেব্যাক সময়। অর্থাৎ আমার যে প্রকল্পের কাজ দিয়েছিলাম তোমাদের, সেই প্রকল্পে বাড়ির কাজ ছিল, যেটা ২৬ তারিখের বাড়ির কাজ ছিল এইটা। তাহলে এটার এই যে বিনিয়োগ করেছি, এই বিনিয়োগের টাকা আমার ফেরত আসতে সময় লাগছে হচ্ছে 2.4117 2.4117 বছর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, আশা করি তোমাদের অঙ্কটি হয়েছে। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরে চলে যাই আমাদের অঙ্কে। তোমাদের বইতে একটু খেয়াল করো, বই নিশ্চয়ই তোমাদের সামনে রয়েছে। আমরা আজ এটি নিয়ে আলোচনা করব ১ নম্বর, আর যদি আমরা সময় পাই তাহলে ২ নম্বর নিয়েও একটু আলোচনা করব, কারণ ২ নম্বরটা কঠিন না। ১ নম্বরটা প্রায় শিক্ষার্থীবৃন্দরা যা মানে তোমরা যা ভুল করো, সেই ভুলটাকে সংশোধন করার জন্য মূলত এটা আমি আজ তোমাদের ক্লাসটি নিব। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে শতদল কোম্পানি সর্বদাই মূলধন বাজেটিং এর অত্যন্ত গ্রহণযোগ্য পদ্ধতিতে প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে। সম্প্রতি উক্ত কোম্পানি এর সমবিনিয়োগের ২টি প্রকল্প, সমবিনিয়োগ মানে প্রায় একই রকম বিনিয়োগের, মানে অর্থাৎ একই বিনিয়োগের ২টি প্রকল্প দিবা ও নিশি এর পেব্যাক সময় নির্ণয় করতে গিয়ে তৃতীয় বছর ক্রমযোজিত নগদ প্রবাহ যথাক্রমে ০ ও -10। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এই কথাটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা এটাকে একটু মনে রাখার চেষ্টা করবে যে ক্রমযোজিত নগদ প্রবাহ দিবা ও নিশি, এখানে দিবা রয়েছে, নিশি ও দিয়ে এদেরকে পার্থক্য করা হয়েছে। ঠিক তৃতীয় বছর পরে, ৩ বছর পরে, তোমাদের বইতে আছে ৩ বছর পরে নগদ প্রবাহ যথাক্রমে ০ ও -10 পেল দিবা ও নিশি। খেয়াল করবে, দিবা হচ্ছে ০
আর নিশি হচ্ছে 10। তাহলে চতুর্থ বছরে উভয় প্রকল্পের নগদ প্রবাহ কত? চতুর্থ বছর প্রবাহ কত? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, নিশ্চয় আরও ক্লিয়ার করে দেখতে পারবে আশা করি। আচ্ছা, তাহলে আমার কি চেয়েছে, সরি, ওকে, আমার চেয়েছে হচ্ছে, আমরা দেখি ক দাগটা। ক দাগে বলছে মূলধন বাজেটিংয়ের ব্যর্থতার দায়ভার নিতে হয় কাকে? তোমরা বইয়ের ভিতরে আমরা স্কুলে পড়িয়েছি, স্কুল চলাকালীন তোমাদেরকে পড়িয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে মূলধন বাজেটিংয়ে ব্যর্থতার দায়ভার নিতে হয় অর্থ ব্যবস্থাপককে। সবসময় মনে রাখবে যে এই অর্থ সংক্রান্ত, যেহেতু ফিনান্সিয়াল বিষয়, সেহেতু অর্থ ব্যবস্থাপককে কিন্তু এই দায়ভারগুলো নিতে হয়। তাহলে আমরা ক দাগ চলে গেলাম। এবার খ দাগে যদি আসি, নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্য নির্ণয়কারী উপাদানটি ব্যাখ্যা করো। তাহলে আমরা যেহেতু, আমি কেন এই প্রশ্নটি নিয়ে একটু বলছি, কারণ আমরা এর আগে যে বাড়ির কাজটি দিয়েছিলাম, শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তো নিশ্চয়ই মনে আছে বাড়ির কাজটি কী ছিল। হ্যাঁ, বাড়ির কাজটি ঠিক এরূপ ছিল। এই যে বাড়ির কাজটি তোমরা দেখতে পাচ্ছ, ওকে, দেখতে পাচ্ছ। তাহলে নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্য নির্ণয়কারী উপাদানটি কী? তাহলে এখানে নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফা, আমাদের এখানে কী ছিল? এই দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা নিট মুনাফা। নিট মুনাফা ও নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ যে আমাদের যে নগদ যে টাকা আসছে এর ভিতরে পার্থক্যটা কি? এর ভিতরে পার্থক্য হল অবচয়, অর্থাৎ এদের ভিতরে ব্যবধান তৈরি করে কি? অবচয়। ওই যে আয় ব্যয় প্রাক্কলন শেষে নিট নগদ প্রবাহ বা নিট মুনাফা নির্ণয় করা হয়। তোমরা তো জানো যে নিট নগদ প্রবাহ ও নিট মুনাফা নির্ণয় করা হয়। নিট মুনাফার সাথে কি যোগ করতে হয়? তোমরা তো দেখেছো যে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলেই তো আমার নগদ প্রবাহ হয়। নগদ কি প্রবাহ? নগদ আন্তঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো আমার খ দাগের প্রশ্নের উত্তর কি? যে নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্য নির্ণয়কারী উপাদানের ব্যাখ্যা করো। তাহলে আমরা এক কথায় যে কথাটি প্রথমে বলবো, জ্ঞানমূলক যে কথাটি, সেটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ নিট মুনাফার পার্থক্য নির্ণয়কারী উপাদানটি হচ্ছে অবচয়। এখন এরপরে আমরা একটু ব্যাখ্যা দেবো, যেহেতু এখানে 2 মার্কের উত্তর, সেজন্য আমরা বলবো নিট অবচয়ের সাথে, নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। সুতরাং পার্থক্য নির্ণয়কারী উপাদানটি হলো অবচয়। নিশ্চয়ই তোমরা ক এবং খ দাগটি বুঝেছ। চলো এবার আমরা অঙ্কে চলে যাই। গ নম্বর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক এবং খ বুঝেছো, একটু খেয়াল করো, ক এবং খ বুঝেছো। তাহলে এবার আমরা চলে যাই গ নম্বরে। এখন একটু খেয়াল করো, গ নম্বরে যেটা বলছে উদ্দীপক হতে প্রকল্প নিশি এর পেব্যাক সময় নির্ণয় করো। নিশি, এখানে কিন্তু দুজনের কথা ছিল, দিবা নিশি। তাহলে আমরা যেহেতু ইতোমধ্যেই বিভিন্ন সময় আমরা পেব্যাক সময় নির্ণয় করে দেখিয়েছি, আমি প্রত্যেকটি ক্লাসেই কিন্তু পেব্যাক সময় নির্ণয় করা দেখিয়েছি, তারই ধারাবাহিকতায় আজও আমরা একটি পেব্যাক নির্ণয় করব। কিন্তু এই পেব্যাকটা অন্য পেব্যাকের থেকে একটু ভিন্ন। সেজন্য শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এর সাথেই থাকবে এবং সম্পূর্ণটাই বুঝতে পারবে। তাহলে নিশির পেব্যাক সময় ক্রমযোজিত নগদ প্রবাহ, দেখো আমাদের কিন্তু ক্রমযোজিত নগদ প্রবাহ উল্লেখ করা রয়েছে, সুতরাং আমার কিন্তু এখানে ক্রমযোজিত নগদ প্রবাহটা বের করা লাগবে না এই 3 বছর পর্যন্ত। তাহলে আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে গেলে তোমরা ঠিক বুঝতে পারবে। খেয়াল করো, আমি শুধু অঙ্কটার গঠন নিয়েই করছি, আমি ডিটেলস লিখছি না, ঠিক আছে? তোমরা করার সময় একটু লিখে করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমার ঘর দিব ওই ক্রমযোজিত নগদ প্রবাহ, সেই ঘরই দিব। মনে আছে তো তোমাদের 3টা ঘর হবে। প্রথমে কিসের ঘর? প্রথমে হচ্ছে বছরের ঘর। একটু ওয়েট করো তোমরা, আমি ঘরটা কাটি, ছোট করেই লাগবে কারণ এর টাকার অঙ্কও বড় না এবং এর
সংখ্যাও বেশি না। তাহলে আমরা যদি 3টা ঘর লাগবে, তাই তো, ক্রমযোজিত নগদ প্রবাহ, তারপর হচ্ছে নগদ প্রবাহ, আর এই পাশে হচ্ছে বছর। তাহলে বছর আমরা দিলাম। তাহলে এটা আমরা কি দিব? পে ব্যাক সময়, পে ব্যাক সময়। ঠিক আছে, তাহলে আমরা পে ব্যাক সময় বছর, এরপরে দিব কি? নগদ প্রবাহ, প্রবাহ, এরপর হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ, তাই না? ক্রমযোজিত নগদ প্রবাহ। ঠিক আছে, তাহলে এখন আমার বছর কত? বছর একটু শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তোমাদের বইতে আছে, দেখো এখানে দিবা ও নিশি পে ব্যাক, তোমরা দেখতে পাচ্ছ? দেখো, দিবা ও নিশি এর পে ব্যাক সময় নির্ণয় করতে গিয়ে তৃতীয় বছর ক্রমযোজিত নগদ প্রবাহ যথাক্রমে 0 ও -10। আমি কেন বলছি, এই অঙ্কটা প্রায় কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পারে না, এবং আমার দেখা যে এই অঙ্কটা অনেকেই পারেই না, সেজন্য একদম সহজ, এটা কিন্তু একদম সহজ, একটু খেয়াল করলে তোমরা অবশ্যই পারবে। দেখো, তাহলে দিবার হচ্ছে কত টাকা? 0, তৃতীয় বছরে 0। আমার যেহেতু নিশির বলছে, তাহলে দিবারটা আমরা চিন্তা করব না, তাহলে পরেরটা হচ্ছে কত? -10। তাহলে আমরা 0 থেকে কত বছর? 0 থেকে 3 বছর, 0 থেকে 3 বছর কত টাকা নগদ প্রবাহ হচ্ছে? নগদ প্রবাহ হচ্ছে 0, তাই না? নগদ প্রবাহ 0, আর ক্রমযোজিত নগদ প্রবাহ কত হচ্ছে? 10। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে নগদ প্রবাহ 0 ধরা হয়েছে, কারণ এখানে নগদ প্রবাহ কত তা দেওয়া নাই। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে নগদ প্রবাহ দেওয়া নাই, শুধুমাত্র লেখা রয়েছে ক্রমযোজিত নগদ প্রবাহ। সেজন্য আমরা নগদ প্রবাহ ওইখানে 0 থেকে 3 বছরের নগদ প্রবাহ 0 ধরেছি, কিন্তু ক্রমযোজিত নগদ প্রবাহ যেহেতু উল্লেখ রয়েছে, সেহেতু ক্রমযোজিত নগদ প্রবাহ -10। বুঝতে পেরেছ নিশ্চয়? এবার আমরা পরবর্তীতে চতুর্থ বছরে চলে যাই, যেহেতু আমার অঙ্কটি 4 বছরের। তাহলে চতুর্থ বছরে যদি আমি চলে যাই, চতুর্থ বছরে দেখো আমার রয়েছে কত? 20 টাকা, মানে 20 টাকা উল্লেখ নয়, এখানে 20 হতে পারে কোটি, হতে পারে লক্ষ, আমরা ওটা জানি না, যেহেতু উল্লেখ নাই সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ওখানে 20 উল্লেখ রয়েছে। তাহলে এখানে তোমার ক্রমযোজিত নগদ প্রবাহ আমার প্রথমে হয়েছে -10। তাহলে এখানে বিয়োগের ক্রমযোজিত, এখন ক্রমযোজিত করবো, তাহলে এপাশে গেলে এখান থেকে বিয়োগে গেলে +10 থেকে যায়। এটা তো নিশ্চয়ই তোমরা বোঝো, সবাই বোঝো। তাহলে এখন আমরা পে ব্যাক সময় নির্ণয় করব। এক্ষেত্রে তোমরা একটু জিনিস খেয়াল করো, আমরা পে ব্যাক সময়, পে ব্যাক, একটু খেয়াল করো, পে ব্যাক সময়, পে ব্যাক সময় নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি এ যোগ NCO বিয়োগ সি ডিভাইড বাই ডি, এই সূত্রটা প্রয়োগ করে থাকি। এখন এই সূত্রটা এখানেও প্রয়োগ করব। এখন এখানে প্রয়োগ করতে গেলে আমাদের একটু ঝামেলা হবে, যে আমাদের যেহেতু বিনিয়োগ উল্লেখ নাই, কত টাকা বিনিয়োগ, সেক্ষেত্রে আমরা তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি যে এই যে আছে, প্রথম ক্লাসে আমি কিন্তু এটা দেখিয়েছিলাম, এটার অর্থ কি, ঠিক না? আমাদের এ সমান সমান দ্য ইয়ার ইন হুইচ দ্য কিউমুলেটিভ ক্যাশ ফ্রম ইন নিয়ার টু দ্য নেট ক্যাশ আউটলে, NCO নেট ক্যাশ আউটলে, তারপরে সি অর্থাৎ কিউমুলেটিভ ক্যাশ ফ্রম দ্য ইয়ার এ, ডিতে রয়েছে ক্যাশ ফ্রম অফ ফলোয়িং ইয়ার অফ দ্য ইয়ার এ। তো এই বিষয়টা আমরা একটু পাশে রাখি, পাশে রেখে এটা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু আমার বিনিয়োগ কত টাকা আমরা জানি না, সেহেতু আমার এখানে আসলে 0 আসছে, তাই না? এখানে ক্রমযোজিত বলেছে, আমরা যদি ক্রমযোজিতটা খেয়াল করি তাহলে দেখব যে ক্রমযোজিত যখন আমার বিনিয়োগের সম্পূর্ণ বিনিয়োগের সমান হয়, তখন কিন্তু যে বছরে বিনিয়োগের সমান হয় সেই বছরটাকে আমার পেব্যাক সময় বলা হয়।
যেহেতু এখানে ক্রমযোজিত নগদ প্রবাহ দেওয়া রয়েছে, সেহেতু আমরা দেখি এখানে যেহেতু শূন্য আসছে না, এটা যদি বিয়োগে রয়েছে আর এটা যোগ, অর্থাৎ এখানে যদি আমার ক্রমযোজিত যদি এখানে 0 আসতো, তাহলে আমরা ধরে নিতাম যে আমার অঙ্কটি যে সময় 0 আসছে সেই সময়ে আমার পেব্যাক সময়। যেমন আমরা অঙ্কে রয়েছে দিবানিশি, দিবারটা কিন্তু বলেছে 0 3 বছর, অর্থাৎ ওর পেব্যাক সময় হচ্ছে তৃতীয় বছরেই, কিন্তু এর উল্লেখ নাই, সেজন্য আমাদের এটা বের করতে হবে। তাহলে এ বছর বলতে যে নগদ প্রবাহ ধরা হয়েছে, অর্থাৎ এখানে বাকি রয়েছে 10 টাকা, তাহলে এই বাকি টাকা এসে গেলে এটা অর্থাৎ পরের বছর গেলে ওভার হয়ে যাচ্ছে, আর এখানে থাকলে বাকি থেকে যাচ্ছে, তাই না? তাহলে এটা নগদ প্রবাহ তো উল্লেখ রয়েছে। তাহলে এ সমান কত আসছে? এ সমান আসছে হচ্ছে তৃতীয় বছর, তোমরা বুঝতে পারছো, তৃতীয় বছর যোগ এনসিও। এখন এনসিও তো আমাদের উল্লেখ নাই, এখন কি করব? এনসিওটাকে আমরা শূন্য ধরব, কারণ এখানে উল্লেখ নাই। এখানে এটা বুঝতে হবে যে আমার ক্রমযোজিত এখানে উল্লেখ রয়েছে যে ক্রমযোজিত নগদ প্রবাহ যথাক্রমে 0 ও -10 পেল, অর্থাৎ ক্রমযোজিত -10। এবার যদি আমার এখানে যদি 0 চলে আসতো, অর্থাৎ বিয়োগ না হয়ে যদি 0 আসতো, তাহলে কিন্তু আমার এটা কী হতো? ওটা আমার কিন্তু নগদ প্রবাহ এই পেব্যাক সময় বের হয়ে যেত। যেহেতু এটা -10 রয়েছে, সেজন্য ধরে নিলাম আমার কত দেওয়া নাই, এখানে দেওয়া নাই। তাহলে আমরা এখানে 0 ধরেছি, 0 না ধরে আমরা যদি কি ধরতে পারি? 0 ধরলাম, 0 ধরে বিয়োগ কত? বিয়োগ সি। সি অর্থ হচ্ছে -10। তাহলে আমার এখানে কত আসছে? এর পরের বছর কত? 20। তাহলে এটা মাইনাস রয়েছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হলে তো চিহ্ন দেওয়া লাগছে না, তাহলে এখানে কত? 20। তোমরা এটা তো এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো, এই 10 থেকে 10কে যদি 20 দিয়ে ভাগ করি, আমার কত আসবে? আমার আসবে, দেখি কত আসে, 0.5। অর্থাৎ যদি আমরা এভাবে ভাগ করি, তাহলে যেহেতু 10 ছোটো, একদম সংক্ষেপে যেটা বুঝাচ্ছি, 10 ছোটো 20-এর ভিতরে যায় না, সেজন্য পয়েন্টের জন্য একটা শূন্য, 5 কুড়ি 100। এটা হচ্ছে সংক্ষেপে বোঝানোর জন্য। তাহলে এটা কি বেরোলো? আমার 0.5, তাহলে 3.5 বছর। তাহলে আমার পেব্যাক সময়, আমি যে পেব্যাক সময়টা পেলাম, এই পেব্যাক সময়টা কত? 3.5 বছর। অর্থাৎ আমার যে প্রশ্ন ছিল উদ্দীপক হতে প্রকল্প নিশি এর পেব্যাক সময় নির্ণয় করো, তাহলে নিশি এর পেব্যাক সময় কত? 3.5। আর একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো, সেটা হচ্ছে পরের অঙ্কে যায়, একটু খেয়াল করো। পরের যেটা ঘ দাগে কি বলছে? বিনিয়োগের কোম্পানির কোন প্রকল্পটি বেছে নেওয়া উচিত, অর্থাৎ দিবার প্রকল্প নাকি নিশির প্রকল্প? তো এটা একটু যেহেতু ব্যাখ্যামূলক, সেহেতু আমি তোমাদেরকে করাচ্ছি না। একটি জিনিস খেয়াল করো, এখানে 3 বছরে দেখো, 3 বছরে নগদ প্রবাহ কিন্তু চলে আসছে কত? 0। অর্থাৎ ক্রমযোজিত নগদ প্রবাহ 0, অর্থাৎ সেই পেব্যাক সময় ওই সময়টা যে বছরের কথা উল্লেখ রয়েছে, তাহলে তৃতীয় বছরে দিবার 0, তাহলে ওর 3 বছর লেগেছে, আর নিশি লেগেছে 3.5। তাহলে কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য? হ্যাঁ, অবশ্যই এই প্রকল্পটার থেকে যে দিবার যে প্রকল্পটি, সেটা হচ্ছে অধিক যোগ্য, কারণ এতে লাগছে 3.5, লেগেছে মাত্র 3 বছর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করি তোমরা বাড়ি থেকে এই ব্যাখ্যাটাও পারবে। এই ব্যাখ্যাটা এইভাবেই লিখলে, একটু গুছিয়ে লিখলে তোমরা অবশ্যই, এই ব্যাখ্যাটায় কোনো অঙ্ক করা লাগবে না, শুধু একটু দেখিয়ে দিবে যে নগদ প্রবাহ আসতে কার কত সময় লাগছে এবং কত সময় বেশি, একে অন্যের থেকে কত সময় বেশি লাগছে।
তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আশা করি। ও আরেকটি অঙ্ক, সেটা হচ্ছে তোমাদের 2 নম্বর যে অঙ্কটি যদি আমরা দেখো শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান, ঠিক আছে, শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্যাম্পি লিমিটেড ভোক্তাদের ক্রয় ক্ষমতা, রুচি প্রভৃতি বিবেচনা করে বড় সাইজের বোতলের পাশাপাশি মিনি প্যাক, মাঝারি প্যাক ও ক্ষুদ্র প্রকৃতির বিকল্প কন্ডিশনার তৈরির জন্য একটি প্রকল্প গ্রহণ করতে চায়। তোমরা নিশ্চয় জানো যে ফিনান্সের যে কাজ, অর্থাৎ অর্থায়ন শুধু যে অর্থের সংস্থান করে ঠিক তা না, একটি ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে অর্থ বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত টাকা ফেরত আসবে, সেই বিনিয়োগটা লাভ হবে কি লস হবে, তারপরে সেই বিনিয়োগ থেকে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে বা সুবিধা হতে পারে, সেইগুলো চিন্তা এবং বিশ্লেষণ করাই কিন্তু ফিনান্সের কাজ। আমরা যদি বলি অর্থায়ন, ঠিক সেই ফিনান্সের ভিতরে আমাদের মূলধনী আয় ব্যয় প্রাক্কলন অর্থাৎ অনুমান, আয় ব্যয় অনুমান, সেই অনুমানটা কিন্তু এখানে করা হয়েছে। তোমরা দেখো এখানে কিন্তু এস্টিমেট, অর্থাৎ আমরা যদি অনুমানের কথা বলি যে এটা কিন্তু যে হয়েছে তা না, এটা তারা চিন্তা করছে যে এই পরিমাণ লাভ বা এই পরিমাণ লোকসান হতে পারে, এই পরিমাণ বিক্রয় খরচ হতে পারে, এই পরিমাণ কর দিতে হতে পারে। এইগুলোই মূলত এইখানে কিন্তু এই অঙ্কগুলোই কিন্তু এরকম অনুমান নির্ভর। কারণ কোনো প্রকল্প গ্রহণ করতে গেলে কি পরিমাণ অর্থ লাগে সেটা ব্যবসায়ীরা ভালো বোঝে, এবং তোমরাও জানো যে এখানে কিন্তু কোটি কোটি টাকার বিষয়। যেহেতু বড় বিনিয়োগ, সেহেতু বড় কোনো সিদ্ধান্ত গ্রহণে যদি বিন্দুমাত্র ভুল হয় তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানকে অনেক পরিমাণ খেসারত দিতে হয়। যেহেতু খেসারতের পরিমাণ বেশি, সেজন্য ভুল না করারই চেষ্টা করা হয়। সেজন্য বিভিন্ন প্রকল্প থেকে সবচাইতে সুবিধাজনক এবং লাভবান প্রকল্পটাই গ্রহণ করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে আয় ব্যয় প্রাক্কলন অনুমান, যেটা বলে প্রাক্কলন মানে তোমাদের কারকে বলেছে অনুমান করে দেখা যায় 5 বছর মেয়াদি ওই প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ 5 কোটি টাকা, বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 70 লক্ষ, 1.4 কোটি, 1.6 কোটি টাকা, অন্যান্য চলতি খরচ বিক্রয়ের 40% ও কর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে অঙ্কটি করিয়েছি বাড়িতে আগের ক্লাসে, অর্থাৎ আমরা বইয়ের যে কাজ দেওয়া ছিল এবং তার আগে যে অনুশীলনীমূলক যে কাজ দেওয়া ছিল সেই কাজগুলো সমাধানে আমি কিন্তু এই ব্যাখ্যাগুলো দিয়েছি। এর সাথে তেমন কোনো পার্থক্য নেই। এখানে কিন্তু পে ব্যাকও চাচ্ছে না, শুধুমাত্র চাচ্ছে গড় মুনাফা। আশা করি তোমরা এটা পারবে। একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে এই যে ঘদাগ শ্যাম্পি লিমিটেড কোম্পানি বিনিয়োগের ক্ষেত্রটির জন্য মূলধন বাজেটিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করো, গুরুত্ব মূল্যায়ন করো। এখন একটি জিনিস খেয়াল করবে যে উপযুক্ত স্থানে উপযুক্ত জিনিসের দরকার হয়। যেহেতু এই শ্যাম্পু যদি মফস্বলের দিকে যায়, বা যেহেতু এটা হচ্ছে মিনি প্যাক আর হচ্ছে বোতলজাত, তাহলে চিন্তা করতে হবে যদি একটু ধনী এলাকায়, আমরা যেটাকে বলি ধনী এলাকা অর্থাৎ শহরের পর এবং একটু টাকা পয়সাওয়ালা এলাকা, আরেকটা যদি ভাগ করি আমরা গ্রাম বা গ্রামের থেকে একটু উন্নত গ্রাম বা মফস্বল জাতীয় বলি, সেক্ষেত্রে দেখবে শ্যাম্পু চলে হচ্ছে প্যাকেটজাত, ছোটো ছোটো প্যাকেটজাত শ্যাম্পু গ্রাম অঞ্চলে বেশি চলে। কিন্তু অভিজাত এলাকা বলি আমরা, সেসব এলাকায় যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বোতলজাত ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে এই মূলধন বাজেটিংয়ের গুরুত্ব মূল্যায়নের ক্ষেত্রে একটি জিনিস সবসময় মনে রাখবা যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় মুনাফা অর্জনের লক্ষ্যে। সেই মুনাফা অর্জন যদি সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ না হয় তাহলে সেই মুনাফা অর্জনটা সম্ভব হয় না। তো তোমরা এই 2 দাগে তেমন কোনো সমস্যা না। গ দাগে যে অঙ্কটি গড় মুনাফা, তোমরা জানো বিক্রয় থেকে চলতি খরচ বাদ দিতে হবে, তার থেকে অবচয় বাদ দিতে হবে, তারপরে হচ্ছে কর বাদ দিতে হবে। যেটা বের হবে সেটাকে গড় নিট মুনাফা বের করতে হবে, সেই মুনাফা থেকে গড় বিনিয়োগ আর গড় মুনাফা হার তোমরা এটা কিন্তু পেয়ে যাবে।
তবে একটা কথা সবসময় মনে রাখবা যে গড় মুনাফার হার যে সবসময় যে প্লাস আকারে হবে, অর্থাৎ যে আমরা যেটা আগে করেছি যে গড় মুনাফার সবসময় লাভ হয়েছে, তা কিন্তু না, লসও হতে পারে। তোমাদের এই অঙ্কটি তোমরা বাড়িতে করবে, তোমাদের এটা আমি বাড়ির কাজ হিসেবে দিচ্ছি যে তোমাদের এই প্রকল্পটি কিন্তু গড় নিট মুনাফা কিন্তু ক্ষতিতে থাকবে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের লস হবে। সেজন্য গড় মুনাফার হারটাও তোমাদের মানে আমরা তো গড় মুনাফার হার বলি, এখানে গড় মুনাফা হচ্ছে না, গড় ক্ষতির হার হচ্ছে, অর্থাৎ এটা বিয়োগে থাকবে, অর্থাৎ তার ক্ষতি হবে, সেজন্য এই প্রকল্পটি গ্রহণ করতে পারবে না সে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা বাড়ি থেকে 2 দাগটি করবে। আমি আশা করি আগামী ক্লাসে তোমাদেরকে এটা নিয়ে আরও সুন্দরভাবে আলোচনা করে এবং প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের।